আজকের গল্প চাকরিজীবী। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। অঙ্কিতা দেবীর দুই ছেলে মেয়ে ছিল। দুই ছেলে মেয়ে পড়াশোনায় খুব মেধাবী ছিল। অঙ্কিতা দেবীর মেয়ে শিলা চাইতো একটা সরকারি চাকরি করতে, কিন্তু ওই যে সমাজ বলবে যে মেয়ের এত বয়স হয়ে গেল, তাও মেয়ের বিয়ে দিলে না। এই কথার ভয়ে অঙ্কিতা দেবী তাড়াতাড়ি করেই মেয়ের স্বপ্ন পূরণ না করতে দিয়ে মেয়েকে একটি ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। কিন্তু অঙ্কিতা দেবীর ছেলে কমল আরো পড়াশোনা করতে থাকলো। পড়াশোনা শেষে সে ভালো একটা সরকারি চাকরিও পেয়ে গেল। সরকারি চাকরি পাবার পর, মা, অনেক দিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিভাবে বলবো যে বুঝে উঠতে পারছি না। আসলে আমাদের অফিসে উর্মি বলে একটা মেয়ে আছে। মেয়েটাকে আমার খুব পছন্দ মা। আসলে ওর বাড়ি থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে, তাই জন্য তুমি একটু ওর বাড়িতে গিয়ে কথা বলবে মা। আমি কিছুদিনের মধ্যেই ওকে বিয়ে করে নিতে চাই। কি এসব তুই কি কথা বলছিস রে খোকা? তুই নিজের পছন্দ মতো বিয়ে করবি? পাড়ার লোক শুনলে কি বলবে বলতো? বলবে এই তো ছেলে মানুষ করলো, এখন ছেলে নিজের বিয়ে নিজেই দেখে শুনে করে নিচ্ছে, মায়ের কথার কোনো দামই দিচ্ছে না। এসব তুমি কোন যুগে পড়ে আছো বলো তো মা? সমাজে এগুলো হামেশাই হচ্ছে, আর লোকে কে কি বলবে এসব নিয়ে পড়ে থেকো না তো। আমি ওকে বলে দিচ্ছি, তুমি সামনে রোববারই গিয়ে ওদের বাড়িতে পাকা কথাটা বলে আসবে। অগত্যা ছেলের জিদের সামনে অঙ্কিতা দেবীকে হার মানতেই হলো। তার ছেলের বিয়ে সেই মেয়েটির সঙ্গেই হয়ে গেল। বিয়ের বেশ কিছুদিন পর, উর্মি, তুমি তো অফিসে যাও, সবসময় এইসব জিন্স টপ পরেই থাকো। আসলে আজকে আমার কিছু অতিথি আসবে বাড়িতে, তোমাকে দেখতে। নতুন বিয়ে হয়েছে তো, তুমি যদি এইসব জিন্স টপ না পরে আজকে সন্ধেবেলা একটুখানি শাড়ি পরো তাহলে ভালো হয়। শুনুন মা, শাড়ি পরলেও আমার মুখটা যেমন থাকবে, এই জিন্স টপেও আমার মুখটা ঠিক তেমনই থাকবে। আর শাড়ি পরে তো আমার বিয়ের দিন ওরা দেখে নিয়েছে, আবার নতুন করে দেখতে আসার কি আছে? যত সব বাজে ধারণা। দেখতে হলে ওনাদের আমায় এই পোশাকেই দেখতে হবে। আমি এইসব ফালতু ঝামেলা শাড়ি টাড়ি পরতে পারবো না, ব্যাস। বিয়ের পর থেকে অঙ্কিতা দেবীর সঙ্গে তার ছেলের বউ ঠিক এই রকম খারাপ ব্যবহারই করে যেত। তার কোনো কথাই তার বৌমা শুনতো না। সরকারি চাকরিওয়ালা বৌমা পাবে এই ভেবে তিনি মনে মনে যে স্বপ্ন সাজিয়েছিলেন, সেগুলো বিয়ের পর এক নিমেষেই নষ্ট হয়ে যায়। একদিন তিনি অনেক কষ্ট করে তার ছেলে ও ছেলে বৌমার পছন্দ মতো নানান রকম পদ রান্না করেছিলেন, কিন্তু অনেক রাত্রির হয়ে যাওয়ার পরেও তারা কেউ বাড়ি আসছিল না। এক সময় অঙ্কিতা দেবী যখন ঘুমোতে চলে যাচ্ছিলেন, ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। আরে তোরা আজকে এত লেট করে ফিরলি কেন? সেই কখন থেকে আমি তোদের জন্য অপেক্ষা করছি। চল, আজকে তোদের দুজনের পছন্দ মতো সমস্ত রান্নাবাড়ি করেছি। ডাব চিংড়ি, কচু পাতা দিয়ে ইলিশ মাছ, মাছের মাথা দিয়ে মুগের ডাল। চল চল, তাড়াতাড়ি করে খেতে দি। না মা, আমরা কেউই কিছু খাবো না। আজকে আমাদের অফিস থেকে একটা পার্টি ছিল, আমরা রাতে সেখানেই ডিনারটা করে এসেছি। আর আপনাকে তো বলেছি যে আমাদের জন্য ওয়েট করবেন না। আপনি কেন শুধুমাত্র আমাদের জন্য ওয়েট করে নিজের টাইম লস করেন বলুন তো? যাকে, আপনি খাবেন কি খাবেন না আমার জানার দরকার নেই। আমরা দুজনে প্রচন্ড টায়ার্ড, ঘুমোতে যাব, সরুন। এই কথা শুনে অঙ্কিতা দেবী মনে মনে খুব কষ্ট পেলেন, কারণ তিনি স্পষ্টই বুঝতে পারছিলেন যে বিয়ে করার পর তার ছেলে অনেক বদলে গেছে, আর মায়ের কথা এক বিন্দুও তার ছেলে ভাবত না। এইভাবেই কেটে গেল বেশ কয়েকটা মাস। তারপর, আরে বৌমা, লাগেজ তোমার হাতে? তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? কোথায়?
বাবু তো আমায় কিছু জানালো না। হ্যাঁ মা, আসলে আমাদের দুজনের ট্রান্সফার হয়ে গেছে দিল্লিতে, আর আমরা ওখানেই সেটেল করব। সেই জন্যই সবকিছু গুছিয়ে নিয়েছি আর কি। এই তো এখনই গাড়ি আসবে, আমরা বেরিয়ে যাব। সে কি গো, তুমি আমায় এই শেষ মুহূর্তে জানাচ্ছ? আমার ব্যাগ ট্যাগ তো কিছু গোছানো হয়নি। এখন আমি এত তাড়াহুড়ো করে কি করে সব করব? সরি মা, আসলে আমাদের ওখানকার অফিস থেকে যে কোয়ার্টারটা দেবে সেটা বড্ড ছোট। আমাদের দুজনের জন্যই ঠিকঠাক, আপনাকে আমরা ওখানে নিয়ে যেতে পারবো না। তবে হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, মাসের শেষের টাকাটা আমরা আপনাকে ঠিক পাঠিয়ে দেব। তাই খাওয়া খরচার আপনার কোনো অসুবিধা হবে না। কি বলছো বৌমা এগুলো? টাকাটাই কি সব? শেষ বয়সের ছেলে বৌমাই হয় তার মায়ের একমাত্র অবলম্বন। এখন আমি একা একা কি করে থাকবো? সেটা তো আপনার হেডেক, আমাদের তো নয়। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, চললাম। ভালো থাকবেন। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার ছেলে এবং বৌমা দেখেনি তো কি হয়েছে? তোমার মেয়ে জামাই তো আছে। সরকারি চাকরিটাই কি সব গো মা? তোমার ছেলে তো সরকারি চাকরি পেয়েও মানুষ হলো না। না মা, তোমাকে আমি কিছুতেই এখানে একা থাকতে দেব না। তোমাকে আমি আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাব। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, জানো তো মা। তুমি তো আমাকে পড়ালে না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার স্বপ্নের দাম দিয়েছে। ওনারা আমায় পড়িয়েছেন। এখন আমি সরকারি চাকরি না করলেও একটা প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো চাকরি করি, আর তাতে আমি আমার মাকে ঠিক চালিয়ে নিতে পারবো। তোমার ছেলেকে ফোন করে বলে দিও, ওই ভিক্ষার টাকা তোমার লাগবে না। তোমার একটা ছেলে নয়, তোমার একটা মেয়েও আছে, আর সেই তোমার দেখভাল এখন থেকে করবে। চলো মা, তুমি আমার সঙ্গে চলো। এরপর শিলা তার মাকে নিয়ে চলে যায়। শ্বশুর শাশুড়ি স্বামীর দেখভালের সঙ্গে সঙ্গে তার মায়েরও সে দেখভাল করা শুরু করে, আর তারা সবাই মিলে একসঙ্গে ভালোভাবে থাকতে শুরু করলো।